আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। কয়েকদিন ধরেই বাংলাদেশ কেন্দ্রিক বেশ কিছু সামরিক উত্তেজনা দেখা যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের সাথে একটা প্রতিবেশী রাজ্যের সীমান্ত জুড়ে সেই প্রতিবেশী দেশের যে উত্তেজনা, যে সামরিক প্রস্তুতি, তাতে এই কথাটা উঠছে, সেটি আরো বেশি চেগিয়ে উঠেছে। এই রিসেন্টলি ভারত যে একটি মিসাইল টেস্ট করেছে, যেটা তারা ছুড়েছে ভারতের বুক থেকে, যেটা যে বঙ্গোপসাগরে পড়েছে এবং যাবার পথে, যেটা আগেই বলেছি, মাদারীপুর, ফরিদপুর এবং সাতক্ষীরার উপর দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। তো এই যে একটা প্রতিবেশী দেশের সীমান্ত বরাবর যুদ্ধের প্রস্তুতি, শ্বাস রব, তো ন্যাচারালি একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে যে বাংলাদেশ আক্রান্ত হলে বাংলাদেশের সামরিক সক্ষমতা অনুযায়ী কতক্ষণ টিকে থাকতে পারবে। কারণ আমাদের একদিকে ভারত আর একদিকে মিয়ানমার, এবং যদি আপনি তাদের সামরিক সক্ষমতা তুলনা করেন বিশ্বের কনটেক্সটে, ভারতের সামরিক শক্তি হলো বিশ্বে 4 নম্বর, পাকিস্তান 12 নম্বর, বাংলাদেশের অবস্থান 35 নম্বর, মিয়ানমারের অবস্থান 37 নম্বর, আর 1 নম্বরে আছেন আমেরিকা, 2 নম্বরে আছে রাশিয়া। তো এই জায়গায় মানে বাংলাদেশ আক্রান্ত হলে কি হবে? যদিও আপনাদের মনে আছে যে গত বছর এই 5ই আগস্টের পর রাওয়ার কিছু আর্মি অফিসার রাস্তায় তাদের কিছু ভিডিও ক্লিপ দেখেছিলাম, তাতে একজন বলেছিল যে আমরা 4 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ বা কলকাতা দখল করে ফেলবো। আমি অবশ্য বুঝেছি যে ওই দিন তিনি একটু বেশি মদ খেয়ে ফেলছিলেন আর কি। মদ না গিললে এইটা বলা যায় না। এই রাওয়ার কথা যখন আসলো তখন ছোট্ট একটা ঘটনা বলি। যেদিন ভারত এই মিসাইলটা টেস্ট করতেছিল, সেই সময় রাওয়ায় একটা ছোট্ট পুনর্মিলনী অনুষ্ঠান হচ্ছিল, এবং তখন হঠাৎ রাওয়ায় খবর আসে যে ভারতের মিসাইল বাংলাদেশের আকাশে দেখা গেছে, এবং বিশ্বাস করেন সেই পুনর্মিলনী সেইখানে স্টপ, সবগুলো রাওয়া ছেড়ে পালাই গেছে। এই হলো আমাদের প্রাক্তন রাওয়া, যারা 4 দিনে কলকাতা দখল করে। যাই হোক, সেটা বিষয় না। বিষয়টা হলো যে আজকে আমার হঠাৎ মনে হলো যে আমি যারা সামরিক বাহিনীতে কাজ করছে, আর্মি, এয়ারফোর্স, ওদের সাথে একটু কথা বলি। আমার তো মানে হিউজ কানেকশন। আমার এত পরিচিত, যে ছেলেটা এই লাস্ট লং কোর্স থেকে বের হয়েছে, দেখা যাবে ওখানে আমার পরিচিত আছে। এটা এটা আমার স্পেশাল কোনো কৃতিত্ব না, ইটস বিকজ অফ আমি এমন একটা কলেজে পড়েছি, সেখান থেকে আর্মিতে হিউজ রিক্রুটমেন্ট হয়। সো আই হ্যাভ এ গুড কানেকশন দেয়ার। তো আজকে এয়ারফোর্সের একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই, আমাদের আমাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে নাকি, এরকম যদি মিসাইল অ্যাটাক হয় তাহলে আমরা কি ঠেকাই দিতে পারবো কিনা। তো সে বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল যে ভাই, সত্যি একটা কথা বলি। বলেন। আমি আবার আজকে করছি কি, আমার রেগুলার নাম্বার থেকে ফোন করি না, আজকে আমি একটা অন্য নাম্বার থেকে ফোন করছি, একটা হোয়াটসঅ্যাপের ডিফারেন্ট নাম্বার। সো ওইটা আবার অস্ট্রেলিয়ান নাম্বার না। সো ওইটা প্রথমে বুঝতে পারে নাই যে এটা হাসনাত ভাই বলতেছে। তো যাই হোক, সে বলল যে ভাই, 2-3টা মিসাইল আসলে আমাদের উপরে পড়া উচিত। আমি বললাম এটা কি কও, একটা মিসাইল, এইসব মিসাইলের যে রেঞ্জ, এটা পড়লে তো একেবারে সেই জায়গাটা ছারখার হয়ে যাবে। বললো না ভাই, অকৃতজ্ঞ জাতির উপরে 2-1টা মিসাইল পড়াটা খুব জরুরি। এতদিন শুনছি, মুস্তাকের কথা শুনছি, মীর জাফরের কথা শুনছি, এখন আমরা দেখতে পারতেছি যে মীর জাফর কেমন হয়, মুস্তাক কেমন হয়। যে মানুষটা, যে সরকার এই প্রতিরক্ষা বাহিনীকে এত ডেভেলপ করলো, কি ছিল আমাদের, ইভেন খাওয়াটা, আমাদের খাওয়ায় আমিষ যোগ করছে এই শেখ হাসিনা। এবং যখন তার কাছে আমরা যা চেয়েছি, আর্মি, নেভি, এয়ারফোর্স, তিনি চেষ্টা করেছেন। এবং আজকে যদি তিনি ক্ষমতায় থাকতেন, যেভাবে চারিদিকে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কথা হচ্ছে দেখতেন, তিনি ঠিকই একটা আকাশ প্রতিরক্ষা সিস্টেম সামহাও ম্যানেজ করে ফেলতেন, যেভাবেই হোক। তো সেই অকৃতজ্ঞ জাতির উপরে অভিশাপ হিসেবে অন্তত 2-3টা মিসাইল এসে পড়া উচিত। আমি কিন্তু খুব অবাক হলাম যে একজন সার্ভিং অফিসার এইভাবে চিন্তা করতেছে। বলে ভাই, এখন চুপচাপ থাকি, চাকরিটা যেন করে যেতে পারি, দোয়া করেন। চাকরি ভালো ভালো যেন রিটায়ারমেন্ট করতে পারি যখন সময় হবে। এখন ভাই কোনো কথাও বলি নাই, আপনি ফোন করছেন বলে কথা বললাম। এখন কেউ কিছু
যদি ইনফরমেশন দেয় বলে আমি শুধু বলি ও আচ্ছা তাই, এর বাইরে ভালো মন্দ কোনো কিছু বলি না। এবং এটা ও আচ্ছা তাই এটা নাকি এখন আর্মিতে খুব পপুলার, মানে এই আর্মি নেভি এয়ার ফোর্সে, যে অধিকাংশ লোকই আসলে খুব কমেন্ট টমেন্ট করে না, কে কোন পক্ষের কি হয়ে যায় কথা শুনলেই বলে ও আচ্ছা তাই। যে আমি আমি ওর কথাগুলো কিন্তু একেবারে ফেলে দেবার মতো না। তো এরপরে আমি ফোন করলাম আর্মির একটা ছোট ভাই, ও ব্রিগেডিয়ার। তো ওকে বললাম যে কি রে, ব্যস্ত নাকি? বলে কেন ভাই ব্যস্ত, এমনি তো চাকরি করি। বললাম না, একটা যুদ্ধের একটা প্রস্তুতির ব্যাপার আছে না, চারিদিকে যেভাবে যুদ্ধ যুদ্ধ ভাব। হ্যাঁ, তো ইউ মাস্ট বি বিজি, তোমরা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব তোমাদের। বলে ভাই মস্করা করেন? আমি বললাম, না মস্করা করি না। তো কি অবস্থা এরকম যুদ্ধ টুদ্ধ বাঁধলে ভারত যেভাবে সীমান্ত বরাবর সীমানা এলাকায় যেভাবে শ্বাস শ্বাস ড্রপ যেভাবে প্রিপারেশন নিচ্ছে তাতে কি হবে? বলে ভাই আর কি বলবো, আমরা তো যুদ্ধ বাঁধলে তো আমাদের যুদ্ধ করতেই হবে, আমাদের তো ডিউটি এইটা। তবে আমি আমার একজন বড় সিনিয়র অফিসার মেজর জেনারেলকে জিজ্ঞেস করছিলাম যে স্যার আমাদের প্রিপারেশন কেমন যুদ্ধ টুদ্ধ বাঁধলে। তো মেজর জেনারেল নাকি তাকে বলছে আই আন্ডারস্ট্যান্ড তুমি কি বলতে চাচ্ছ, তুমি কি নিশ্চয়ই বলতে চাচ্ছ যদি ইন্ডিয়া আমাদের অ্যাটাক করে আমরা কি করব। তো ব্রিগেডিয়ার জেনারেলটা চুপ করে আছে। মেজর জেনারেল বলছে হ্যাঁ আমরা এই বিষয়টা আলাপ করছিলাম আমাদের আর্মি চিফের সাথে। ওয়াকার স্যার বলছে যে যদি কখনো আমাদের ইন্ডিয়া অ্যাটাক করে, পাকিস্তান এবং আমেরিকা আমাদের প্রোটেকশন দিবে, তারা আমাদের হেল্প করবে। এই কথাটা মেজর জেনারেলকে বলছে আমাদের আর্মি চিফ জেনারেল ওয়াকার খান, সে আবার বলছে আমার সেই ছোট ভাই ব্রিগেডিয়ার জেনারেলকে। আমি শোনার পরে আমি একদম হয়ে গেছি। মানে এরপরে তো আসলে আর আলোচনা চালায় যাওয়ার মতো কিছু নাই। মানে ৭ সমুদ্র ১৩ নদী, কত হাজার কিলোমিটার দূরে থাকে আমেরিকা, সেইখান থেকে সে বাংলাদেশকে প্রোটেক্ট করবে। আর পাকিস্তান তো ইন্ডিয়ারও ওপারে থাকে, মানে আকাশ পথ বন্ধ করে দিলে তাদের এয়ার মুভমেন্ট বন্ধ হয়ে যাবে টুয়ার্ডস বাংলাদেশ। আর নৌপথে আসবে, সেখানে তো আরো প্লেয়ার আছে। সপ্তম নৌবহর যেমন ৭১ সালে বাংলাদেশে আসতে পারেনি, সেখানে রাশিয়া প্রসিড করেছিল। সো এই ইকুয়েশন গুলো তো এখনো আছে। তো এখন কোন হিসেবে আমাদের আর্মি চিফ মনে করেন যে যুদ্ধ বাঁধলে বা আমেরিকা এবং পাকিস্তান প্রোটেকশন দিবে? এটা সম্ভব? ইভেন মিয়ানমারও যদি আমাদের অ্যাটাক করে, মিয়ানমারের গ্লোবাল র্যাঙ্কিং হলো 37, আমাদের 35, আমাদের চেয়েও তাদের র্যাঙ্কিং নিচে, প্লাস তাদের হলো ইন্টারনাল কনফ্লিক্ট চলতেছে। তারাও যদি আমাদের অ্যাটাক করে তাহলে সেইটাই বা আমরা কেমন করে প্রোটেক্ট করব? আর আকাশ প্রতিরক্ষা সিস্টেম আমাদের নাই, আমরা এখনো সেই পুরনো আর্টিলারি স্টাইলে চলি ৭১-এ। যেমন ওই আকাশে কোনো প্লেন বা কিছু দেখা গেলে তখন নিচের থেকে গুলি ছোড়ে, ওই ধরেন 50টা গুলি ছুড়লে একটা যে লাগে সেটা লাগে না। আর আকাশ প্রতিরক্ষা সিস্টেম ইজ ভেরি সফিস্টিকেটেড প্রিভেন্টিভ সিস্টেম। তো সেই জায়গায় আমরা বাস করি। তো আর কি বলবো, মানে আমি কোনোভাবেই হিসাব মিলাইতে পারি না যে ওয়াকারের মতো একটা মিডিওকার অফিসার কি করে একটা দেশের সেনাপ্রধান হয়। যাই হোক, এখন তো দুঃখে মাথার চুল ছেঁড়া ছাড়া তো আর কিছু নাই। তো যেটা মানে সবশেষে একটা আরেকটা ছোট্ট ঘটনা বলি। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে ইন্ডিয়া যদি অ্যাটাক করে তাহলে আমরা কত ঘন্টা টিকে থাকতে পারবো। তো বলছে ভাই আমরা ৭ ঘন্টার মতো ফাইট ব্যাক করতে পারবো। আমি বললাম ৭ ঘন্টা, ওয়াই নট 6 আওয়ার্স, ওয়াই নট 8 আওয়ার্স? বলে ভাই বাংলাদেশ অ্যাটাক করতে ইন্ডিয়ার ৭ ঘন্টা সময় লাগবে বাংলাদেশে আসতে, এই ৭ ঘন্টাই যা রক্ষা। ওরা আসার পরে তো আর এখানে প্রিভেনশনের কিছু নাই। যাই হোক, আমি বিষয়টাকে হালকা হিসেবে নিতে চাই না এবং আমি দিনের শেষে বাংলাদেশী, আমার দেশকে কেউ আক্রমণ করুক, কারো কাছে আমি ছোট হই, এটা আমি চাই না। কিন্তু এই ওয়াকার, এই ইনুস, এই রাজাকারের গোষ্ঠী, এই পাকিস্তানের পাচাটা দালালগুলা বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে? এক ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে আমরা। এবং এর থেকে মঙ্গলের জন্য যে চেষ্টাগুলো করা হচ্ছে সেই চেষ্টাগুলো যত দ্রুত সফল হবে আমি আশা করি বাংলাদেশ তত দ্রুত বেঁচে যাবে।
বেঁচে যাবেন আপনারা, আমরা সবাই, বাংলার মানুষেরা। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্ত। বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। 2013 সালের 5 মে রাতে যে হেফাজতের তাণ্ডব চলেছিল, সেখানে তারেক রহমানের সরকার অনেক খুনের প্রমাণ পেয়েছে। তাদের যে আইসিটির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, সে জানিয়েছে, আজকের পত্রিকায় গুলোতে খবর বেরিয়েছে যে 21শে জুলাই তারা আনুষ্ঠানিকভাবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা এই অভিযোগ দায়ের করবে। মজার বিষয় কি জানেন, তারা যাদেরকে অভিযুক্ত করতে যাচ্ছে তার মধ্যে মহিউদ্দিন খান আলমগীরের নাম আছে। মহিউদ্দিন খান আলমগীর ছিলেন তখন ওই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী। যারা ভেতরের খবর জানে তারা জানে যে সবার আগে ওই দিন ভয়ে মহিউদ্দিন খান আলমগীর পালিয়েছিল। কোন মহিউদ্দিন খান আলমগীর? যাকে টেনে অনেক কষ্টে জনতার মঞ্চে আনা হয়েছিল 1996 সালে। এই কিছুদিন আগে আমাকে এক ভাই বললেন যে মহিউদ্দিন খান আলমগীর কিন্তু জনতার মঞ্চে আসতে চায় নাই, পরে তো সেই হিরো হয়ে গেছে জনতার মঞ্চে। তাকে জোর করে টেনে আনা হয়েছিল। এবং মহিউদ্দিন খান আলমগীর হলেন জিয়াউর রহমানের খুব ভক্ত। উনি খাল কাটা কর্মসূচির উপর ডক্টরেট প্রাপ্ত। এই মহিউদ্দিন খান আলমগীর আমাদেরকে এক বিশাল তত্ত্ব শুনিয়ে সারা বাংলাদেশে হাসির পাত্র হয়েছিলেন যে রানা প্লাজার পিলার ধরে জামাত বিএনপির কর্মীরা নাড়াচাড়া করাতে ভ্রমণটা ভেঙে পড়েছিল। উনি ওইভাবে বলেন নাই, কথাটা এইভাবে এসছে। আর বাংলাদেশের মানুষ তো কাউকে উন্মাদ বানাতে হলে এগুলো নিয়েই বানায় আর কি। তা একজন ভীরু কাপুরুষ জঙ্গিদের ভয়ে যে আগেই অফিস ছেড়ে পালিয়েছে, তাকেও তারা আর মুক্তি দিচ্ছে না। যা মানে জিনিসটা দুই ভাবে দেখা যেতে পারে। আমাদের মুক্তিযুদ্ধের পক্ষ থেকে আমরা যদি দেখি যে কত কাপুরুষ একটা লোক এই মহিউদ্দিন খান আলমগীর, যার ভাতিজানা ভাগনা হলো যে কলিমুল্লাহ, যাকে যে 24-এর লাল বদর হওয়াতেও ইউনূসের রোশানল থেকে বাঁচতে পারেনি, আবার তারেক রহমানের রোশানল থেকেও বাঁচতে পারেনি। তারেক রহমান নাকি তার চাকরিটাও শেষ করে দিয়েছে। সেই কলিমুল্লাহ যে আবার শাখাওয়াত, ব্রিগেডিয়ার শাখাওয়াতকে পিএইচডি করিয়ে দিয়েছিল, মানে নকল করা পিএইচডি আর কি। যা হোক, এই মহিউদ্দিন খান আলমগীরকে যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, নাম একটা ছিল, ঢুকিয়ে দিয়েছে। বোঝেন তাহলে তদন্তের কি অবস্থা। তারা জানেই না যে স্বরাষ্ট্রমন্ত্রী সেদিন পালিয়ে গিয়েছিল ভয়ে। এই হলো তদন্ত। অর্থাৎ তারেক রহমানের সরকার আওয়ামী লীগের উপর যেই স্টিম রোলার চলতেছে 5 আগস্টের জঙ্গি উত্থানের পর থেকে, সেইটাকে যে তীব্রতর করছে, এটা হলো তার একটা জাজ্জল্যমান প্রমাণ। সত্য কথা হলো 5 মে 2013 সালে কোনো খুনাখুনি হয় নাই ওইখানে। এত ইফিশিয়েন্টলি এই জঙ্গিগুলাকে বের করে দেওয়া হয়েছিল। আমি সবাইকে জঙ্গি বলছি না, অনেক নিরীহ মাদ্রাসার ছাত্র ছিল, কিন্তু এর উদ্যোক্তা তো জঙ্গিরা। সেই দিন রাতে এই অপারেশন ফ্লাশ আউটে কোনো হতাহত হয় নাই। খুন হয়েছে জঙ্গিদের দ্বারা, এবং পুলিশেরও হতে পারে। সেটা হলো পরের দিন সকালে যখন যাত্রা বাড়িতে এই জঙ্গিরা যেই পথে পালায়, ওইখানে রিইনফোর্সড হয়েছিল, জঙ্গিরা এসে খুনাখুনি করেছে। আমরা তো দেখেছি যে যাত্রাবাড়ির ওই এলাকা কিভাবে আওয়ামী লীগ জঙ্গিদের সূতিকাগার হিসাবে গড়ে তুলেছে। এবং যার খেসারত কিন্তু 2024-এ কিন্তু এই আওয়ামী লীগের সরকার দিল, এবং পুলিশও দিল। সেখানে অনেক পুলিশকে মেরে, যা এগুলো আমরা জানি যে পুলিশ মেরে টাঙ্গিয়ে রাখার মতো অমানবিক কার্যক্রম করেছে। কিন্তু সত্য কথা হলো যে 5ই মে 2013 সালে কোনো ধরনের খুনের ঘটনা ঘটে নাই। অর্থাৎ খুন তো না, আপনি যদি একটা সরকারি এইরকম আপনি যদি অপারেশন চালান যারা দেশকে ধ্বংস করার জন্য সামিল হয়েছে, সেখানে তো খুন মৃত্যু ঘটতেই পারে। সেরকম মৃত্যু কিন্তু ঘটে নাই। এবং পরবর্তীতে অধিকারের আদিলুর রহমান 63 জন বা 62 জন এরকম একটা লিস্টে আমি দেখেছিলাম, এটার অনেক কিছু দেখেছিলাম, বের করেছিল যে এগুলো নাকি মারা গেছে। পরে দেখা গেছে যে প্রতিটা তালিকার প্রতিটা নাম ছিল ভুয়া। বোঝেন, সেই জায়গায় তারা প্রমাণ পেয়েছে, খুনের ঘটনা প্রমাণ পেয়েছে। শেখ হাসিনাকে
এখন শেখ হাসিনাকে তো দিবেই, সাথে সাথে আরো তখন পুলিশের আইজিপি যারা ছিলেন, র্যাব বা পুলিশের অনেকজনকে দিচ্ছে আর কি, এই মামলায় জড়াচ্ছে। আসলে 5ই মে হেফাজত কাণ্ডে ছিল আমাদের বাংলাদেশের মানে দেশপ্রেমিক আইন শৃঙ্খলা বাহিনীর একটা সাকসেসফুল অপারেশন। সেই অপারেশনটা কিন্তু ওই দিন ব্যর্থ হয়ে যেত। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, তখন কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ছিল বাংলাদেশের সেরা জঙ্গিগুলোর মধ্যে একটা, ইকবাল করিম ভূঁইয়া। চিন্তা করেন, আওয়ামী লীগ সরকার, ইকবাল করিম ভূঁইয়া, আমরা তো শুধু জেনারেল ওয়াকারের কথা বলি, ইকবাল করিম ভূঁইয়ার মতো একটা চরম জঙ্গিকেও কিন্তু আওয়ামী লীগ সরকার সেনাবাহিনী প্রধান করে রেখেছিল। এবং ইকবাল করিম ভূঁইয়া ছিল অনেক বেয়াদব টাইপের একটা লোক, এটা আমি অনেক জায়গায় শুনেছি, প্রধানমন্ত্রীর সাথে বেয়াদবি করত। ইকবাল করিম ভূঁইয়াকে সেদিন শেখ হাসিনা নিযুক্ত না করাতে এই কাজটা সফল হয়েছিল। যদি সেনাবাহিনীকে সেই দিন কাজে দিয়ে দেয়া হতো তাহলে কিন্তু 2024 পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হতো না। কারণ হেফাজতের ওরা যেই ফোর্স নিয়ে ঢাকায় এসেছিল, পুরো উদ্দেশ্যটা কিন্তু ছিল যে বাংলাদেশ দখল করা। এবং সেই জন্য এই ভয়ে কিন্তু মহিউদ্দিন খান আলমগীর এবং সরকারের আরো অনেক মন্ত্রী পালিয়ে গিয়েছিল। তখন কারা জেগেছিল জানেন? শেখ হাসিনা জেগেছিলেন, সৈয়দ আশরাফুল ইসলাম জেগেছিলেন, আর আমাদের পুলিশ কর্মকর্তারা জেগেছিলেন। হ্যাঁ, বিজিবির ভালো ভূমিকা আছে, র্যাবের ভালো ভূমিকা আছে। এই যে প্রতিটা দেশপ্রেমিক সংগঠনকে তারেক রহমানও একই কায়দা চাচ্ছে যে ধ্বংস করে ফেলা। ফলে এই অভিযোগগুলো এরা করছে। তবে আমি মনে করি যে এগুলো তাদেরকে শুধু পৃথিবীর চোখে হেয় করবে। তারেক রহমানের সরকারকে কিভাবে জঙ্গিবাদের উপর তারা নির্ভরশীল, জঙ্গিবাদকে কিভাবে ভয় পায় সেইটা প্রমাণ করছে। দেখেন, তারেক রহমান বলছে যে আমার হাড্ডি যারা ভেঙে দিয়েছে তাদের প্রতি আমি প্রতিশোধ নিতে চাই না। কিন্তু হেফাজতের কাণ্ডে কেউ মারা যায়নি, সেখানে উনি প্রতিশোধ নিচ্ছেন। তার মানে কি? মানে হলো যে বাংলাদেশে জামাত, হেফাজত, স্বাধীনতা বিরোধী যারা 1971 সালে জেনারেল নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছিল, তারেক রহমান হয় তাদের কাছে অসহায়, নতুবা ইচ্ছে করে অনেক চালাকি করে তারেক রহমান এগুলো করাচ্ছে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য। 2024 সালের এত বড় আঘাতের পর আওয়ামী লীগ ধ্বংস হয় নাই। আওয়ামী লীগকে গত 2 বছর যে অত্যাচার নির্যাতন করা হচ্ছে তখন ধ্বংস হয় নাই। এই 2 বছরের 1 মাসের সমান নির্যাতন যদি আওয়ামী লীগ বিএনপিকে করত, ওই 17 বছর 16 বছরে বিএনপির কিন্তু চিহ্ন বাংলাদেশে থাকতো না। তারেক রহমান আজকে বলতে পারতেন না যে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে। কি দম্ভ! আওয়ামী লীগ কিন্তু সে নির্যাতন করে নাই। এখন তারেক রহমানরা এই ধরনের মিথ্যা বানোয়াট জঙ্গিদের এজেন্ডা বাস্তবায়ন করে স্বাধীনতা বিরোধী 1971 সালের ঘাতক দালালদের পক্ষে কাজ করে তারেক রহমানের সরকার কতদিন টিকে থাকে এইটা দেখার জন্য কিন্তু আমি ভীষণ আগ্রহের সাথে অপেক্ষা করছি। তারেক রহমানের চীন সফরে চীনা প্রেসিডেন্ট নিজে চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বা সিএমবিইসি এর প্রস্তাব দিয়েছে। চীনের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটি নিজেই প্রস্তাব দেয়। বিষয়টি এখন দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে চীনের জন্য বড় প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েনকে তাই বিষয়টির ফলোআপে ব্যাপক দৌড়ঝাঁপ করতে দেখা যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, বিরোধী দলীয় নেতার বাসভবন, এমনকি সেনা সদরেও তাকে ছুটতে দেখা যাচ্ছে। কিন্তু চীনা প্রেসিডেন্টের দেয়া প্রস্তাবে মার্কিন প্রশাসনের কড়া আপত্তি আছে। চীন যে করিডোর চেয়েছে তার একটি অংশে বছরখানেক আগে ইউনুসের কাছে জাতিসংঘের মাধ্যমে আমেরিকাও একটি মানবিক করিডোর চেয়েছিল। ঢাকায় মার্কিন দূতাবাসের সূত্রগুলো বলছে চীনকে করিডোর দিতে হলে আগে আরাকান আর্মির জন্য মানবিক করিডোর দিতে হবে। আবার চীনের জন্য মালাক্কার বিকল্প কোনো পথ আমেরিকা করতে দিতে চায় না। এই 2 করিডোর দিলে বাংলাদেশ হয়ে যেতে পারে মাদকের সবচেয়ে বড় রুট, সাথে পাহাড়ের সশস্ত্র গোষ্ঠীগুলোর অভয়ারণ্য। এমন সংকটের আশঙ্কাও আছে বাংলাদেশি বিশেষজ্ঞদের মনে। এর মধ্যে ঢাকার মার্কিন দূতাবাস থেকে বাংলাদেশ সরকারের কাছে আকসা ও জিসুমিয়া 2 অস্ত্র চুক্তির অগ্রগতি কত দূর সেটিও জানতে চেয়েছে। প্রশ্ন হলো, এখন বাংলাদেশ সরকার কোন দিকে যাবে?
সরকারের কোষাগারে অর্থের সংকট সেটি মেটাতে চীনের বিনিয়োগ দরকার, আবার ক্ষমতাধর যুক্তরাষ্ট্র এমনিতেই বাণিজ্য চুক্তি দিয়ে হাত পা বেঁধে ফেলেছে। পাশের দেশ ভারত এই করিডোর বিষয়ে কড়া নজর রাখছে বলে জানিয়েছে। তাহলে কি নিকট ভবিষ্যতে বাংলাদেশ নিজে একটি কূটনৈতিক বড় রকমের প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়ছে? চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বা সিএমবিইসি হলো চীনের উচ্চভিলাষী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর অধীনে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াকে সংযুক্ত করার একটি পরিকল্পিত উপ আঞ্চলিক করিডোর। 1990-এর দশকের শুরু থেকে এ নিয়ে আলোচনা হচ্ছে। 1999 সালে কুনমিং ইনিশিয়েটিভ, 2013 সালে চীন ও ভারতের যৌথ রাজনৈতিক সম্মতির ভিত্তিতে বাংলাদেশ চীন ভারত মিয়ানমার অর্থনৈতিক করিডোর বা BCIMEC হিসেবে আনুষ্ঠানিক রূপ লাভ করেছিল। সে সময় চীনের কুনমিং থেকে শুরু হয়ে মিয়ানমারের মান্দালয় এবং বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রাম হয়ে ভারতের কলকাতা বন্দর পর্যন্ত প্রায় 2800 কিলোমিটার দীর্ঘ একটি অর্থনৈতিক করিডোর নির্মাণের বিষয়ে 4 দেশ সম্মত হয়েছিল। কিন্তু ট্রাম্প প্রথমবার ক্ষমতায় আসার পর এই করিডোরের যাত্রা থেমে যায়। ডোকলাম ও গালওয়ান উপত্যকায় চীন ভারতের সামরিক সংঘাতের ফলে নয়াদিল্লি এই প্রকল্প থেকে নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নেয়। বাংলাদেশ অংশ কিছু কাজ হয়ে শেষ পর্যন্ত থমকে যায়। সবশেষ তারেক রহমানের চীন সফরে চীন এবার ভারতকে বাদ দিয়ে চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বা সিএমবিএসি প্রস্তাবটি সামনে নিয়ে এসেছে, যেটিকে আসলে আগের পরিকল্পিত BCIM করিডোরেরই একটি পরিমার্জিত সংস্করণ বলা যায়। গত মাসে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই করিডোরের আনুষ্ঠানিক প্রস্তাব করেন। প্রস্তাবিত এই করিডোরের ভৌগোলিক রুটটি অত্যন্ত সূক্ষ্মভাবে সাজানো হয়েছে। এই রুটের শুরু চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের শিল্প ও বাণিজ্যিক রাজধানী কুনমিং শহর থেকে। রুটটি মিয়ানমারের উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর মুসে হয়ে দেশটির অন্যতম বাণিজ্যিক কেন্দ্র মান্দালয় শহরে ঢুকবে। মান্দালয় পৌঁছানোর পর এই করিডোরটি দুটি প্রধান শাখায় ভাগ হয়ে যাবে। প্রথম শাখাটি মান্দালয় থেকে দক্ষিণ পশ্চিমে এগিয়ে রাখাইন রাজ্যের কৌশলগত গভীর সমুদ্র বন্দর কিয়াকফিউর সাথে যুক্ত হবে। কিয়াকফিউতে চীন ইতিমধ্যেই গভীর সমুদ্র বন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য বিশাল বিনিয়োগ করেছে। দ্বিতীয় শাখাটি রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলের মধ্য দিয়ে স্থল সীমান্ত পার হয়ে সরাসরি বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রাম বন্দরের সাথে সড়ক ও রেলওয়ে নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত হবে। এই করিডোরের আওতায় প্রধান অবকাঠামোগুলোর মধ্যে আছে উচ্চ গতির রেলপথ নির্মাণ, 4 লেনের আন্তঃরাষ্ট্রীয় মহাসড়ক স্থাপন, চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দরের আধুনিকায়ন এবং করিডোর রুটের পাশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা। এই রেল ও সড়ক সংযোগের মাধ্যমে চীনের ইউনান প্রদেশ থেকে পণ্যবাহী ট্রেন ও লরিগুলো মিয়ানমার হয়ে মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের বন্দরগুলোতে পৌঁছতে পারবে, যা বর্তমানে সমুদ্র পথের তুলনায় পণ্য পরিবহনের সময় প্রায় 2/3 কমে যাবে। প্রশ্ন হলো, এতদিন পরে সে কেন চীনা প্রেসিডেন্ট নতুন মডেলে নিজেদের পুরাতন চাওয়া পূরণের জন্য তারেক রহমানের সরকারকে তাগাদা দিলেন? চীন এই করিডোর কতটা চায় তা বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের কথাতেই পরিষ্কার। তারেক রহমানের সফর শেষে তিনি যে সংবাদ সম্মেলন করেছিলেন সেখানে রাগ ঢাক না রেখেই বলেছেন চীন সরকার এটি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। প্রচলিত আছে শি জিনপিং এর কথা চীনের জন্য বেদবাক্য। তারেক রহমানের সফরে বিষয়টি চীনা প্রধানমন্ত্রী বা অন্য কারোর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে উঠে আসেনি, বরং শি জিনপিং সরাসরি এই প্রস্তাব দিয়েছেন। কেন চীনের এত শীর্ষ পর্যায় থেকে এমন প্রস্তাব আসলো যেটি নিয়ে অতীত উদ্যোগ ভেস্তে গেছে? আবার বাংলাদেশ মিয়ানমারের এই অঞ্চল দিয়ে একটি করিডোর জাতিসংঘের মাধ্যমে পর্দার আড়াল থেকে যুক্তরাষ্ট্র যে চেয়েছিল সেটিও চীন জানে, এবং তারা এটাও জানে বাংলাদেশ সেনাবাহিনীর আপত্তিতে করিডোরটি তখন ইউনূস ট্রাম্প প্রশাসনকে উপহার হিসেবে দিতে পারেনি। এটা জানার পরও কেন চীন এমন একটি প্রস্তাব দিয়ে ভূ রাজনীতির জটিল প্যাচের মধ্যে ফেলে দিল? সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এর পেছনে দুটি সুনির্দিষ্ট কারণ আছে। এখানে প্রথমটি চীনের সরাসরি স্বার্থের সাথে জড়িত। এই মুহূর্তে বিশ্ব রাজনীতিতে চীনের সবচেয়ে বড় অর্থনৈতিক ও নিরাপত্তা বিষয়ক দুর্বলতা হলো মালাক্কা মহাসংকট।
চীনের আমদানিকৃত অপরিশোধিত খনিজ তেলের প্রায় 80% এবং সামগ্রিক আন্তর্জাতিক বাণিজ্যের একটি বিশাল অংশ ভারত মহাসাগর থেকে দক্ষিণ চীন সাগরে ঢুকে খুব সরু মালাক্কা প্রণালী দিয়ে। ইরান যুদ্ধে সুরাহা করতে পারলে যুক্তরাষ্ট্র আর তার মিত্রদের নজর পড়বে এই মালাক্কা প্রণালীর উপর, এটা চীন জানে। মার্কিন যুক্তরাষ্ট্র বা তার মিত্র দেশগুলোর নৌবাহিনী যদি এই মালাক্কা প্রণালী অবরুদ্ধ করে দেয়, তাহলে চীনের জ্বালানি সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে এবং চীনের অর্থনীতি অচল হয়ে পড়বে। 2 দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়া সফর চীনের সেই ভয় আরো বাড়িয়েছে। সাবাং বন্দরে ভারতের উপস্থিতি মানে চীনের জন্য মালাক্কাতে ভারতের নজরদারি বাড়ল। বেজিং অনেক দিন ধরে তাই বিকল্প রুট চাইছে। চীনের কাছে এখন আর সময় নেই, এমন একটা বিকল্প রুট চীনকে তৈরি করতে হবে যেটি সরাসরি ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের সাথে চীনের মূল ভূখণ্ডকে যুক্ত করবে। সিএমবিএসি করিডোরটি বাস্তবায়িত হলে চীনকে আর মালাক্কা প্রণালী ব্যবহার করতে হবে না, তখন সরাসরি বঙ্গোপসাগরের উত্তর উপকূলে পৌঁছতে পারবে। এর মাধ্যমে চীনের ইউনিয়ন প্রদেশ সহ পশ্চিমাঞ্চলীয় ল্যান্ডলকড প্রদেশগুলোর উৎপাদিত পণ্য সরাসরি আন্তর্জাতিক বাজারে পাঠানোর জন্য চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করা সম্ভব হবে। সাথে এই করিডোরটি ভারতের চারপাশে চীনের তৈরি মুক্তার মালা, যাকে বলা হয় স্ট্রিং অফ পার্লস, সেই কৌশলকে আরো সংহত করবে। মিয়ানমারের কিয়াকফিউ গভীর সমুদ্র বন্দর, শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর এবং পাকিস্তানের গোয়াদার বন্দরের সাথে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দরকে একটি বৃহৎ রেল ও সড়ক নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করতে পারলে ভারত মহাসাগরে চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির কৌশলগত আধিপত্য ও নজরদারি ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। দ্বিতীয় যে কারণে চীন এই করিডোরটি চায় সেটি হলো 24-এর 5ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর চীন দেখছে প্রথমে ইউনূস সরকার, পরে তারেক রহমানের সরকার পুরোপুরি মার্কিন ঘেঁষা। এর মধ্যে বাণিজ্য চুক্তি করে বাংলাদেশে চীনের বিপুল পরিমাণ সামরিক খাতের বাণিজ্যের পথে কাঁটা বিছিয়ে দিয়েছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রকাশ্যেই বাংলাদেশকে চীন থেকে দূরে থাকতে বলেছেন। এ নিয়ে চীনা রাষ্ট্রদূত জবাব দিয়েছেন। আবার ভারত সরাসরি কিছু না বললেও মোংলা বন্দরে চীনের প্রকল্প তিস্তা